আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ঘোরাঘুরি আর আজকে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ফটো আপনাদের দেখাবো, ভিডিও দেখাবো। তো চলুন আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ দেখাবো আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। আজ কিছুটা মুহূর্ত থাকছি আমি আলামিন আপনাদের সাথে। তো চলুন, জাতীয় প্রেস ক্লাব রিক্সায় চলতে চলতে এর মধ্যে হাইকোর্ট সামনে দিয়ে মাজার গেট, সেই বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। আজ আসলেই আমি এই জায়গাটা দেখার জন্য খুঁজতে খুঁজতে কার্জন হল পার হয়ে যখন ঢাকা ঐতিহাসিক সেই ঢাকার গেট, আমি এতদিন অপেক্ষা করছিলাম যে এই যে ঢাকার ঐতিহাসিক ঢাকার গেট দেখে যাব, সেটা আজ দেখা হলো। এরই মতো তিন নেতার মাজারের পাশ দিয়ে তিন নেতার মাজারে যাচ্ছি। আসলে এইখানে তিন নেতার মাজার, এইটা হচ্ছে ঢাকার মূল গেট, প্রাণকেন্দ্র বাংলা একাডেমির সামনে। মাজারের যাচ্ছি, কবরস্থান, মাজার না, কবরস্থানে যাচ্ছি। আমি আসলে আগে জানতাম যে এখানে আওয়ামী লীগের জাতীয় চার নেতার তিনজনের কবর এখানে। আসলে এটা আমার ধারণা ভুল ছিল, আমি আসলে এটা জানতামই না। আসলে আমার এই ইতিহাসটা খুবই জানার ইচ্ছা ছিল। আমি মোটেও জানতাম না যে এখানে কোন তিন নেতার মাজার কবর রয়েছে। আজকে আমি আসলে স্পষ্ট হলাম এবং পরিষ্কার ধারণা পেলাম, কারণ এই কবরস্থানের মাঝখানে এখানে কখনোই আসা হয়নি, বা আমার কখনোই এই তিন নেতার কবরের চারপাশে কখনোই আসা হয়নি। এটা একটা মসজিদ, ঐতিহাসিক একটা মসজিদ, যেটা এখনো রয়েছে, মাজার গেট, হাইকোর্ট মাজার গেটের পাশে আর কি ওটা। আসলে আমি এই ইতিহাসটা জানতাম না, আমার এটা ভুল ছিল। তবে আজকে যেহেতু আমি এখানে এসেছি, তাই আমি আজকে দেখতে চাই যে এখানে কোন কোন নেতার মাজার কবরটা রয়েছে। আমি সেই ভুল ধারণাটা আমি আজকে পরিষ্কার করতে চাই। অনেকেই হয়তো জানেন না যে এখানে কোন নেতার মাজার রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আসলে আমাদের জানা উচিত আমাদের বাংলার, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের দেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম যারা দেশের জন্য অবদান রেখেছিলেন, তাদের ইতিহাস আমাদের জানা অবশ্যই দরকার। এবং এখানে এই কবরের শুয়ে আছেন, প্রথমেই আমি যে কবরটি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি পূর্ব বাংলার নেতা ছিলেন এবং তিনি পূর্ব বাংলার জন্য অনেক অবদান রেখেছিলেন। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এবং খাজা নাজিমুদ্দিন মোগল আমলের একজন আমাদের। এরপর আমি আবার যে কবরটা দেখাবো, শেরে বাংলা ফজলুল হক, বাংলার বাঘ, বরিশালের বাঘ। বইমেলার উদ্দেশ্যে আরো কয়েকটি জায়গায় ঘুরতে যাব, এরই মধ্যে আপনাদেরকে দেখা যায়। এখন বইমেলার বাংলা একাডেমি, প্রাণের বইমেলা, হৃদয়ের ভালোবাসার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বইমেলা প্রাণের বইমেলায় বাংলা একাডেমির মূল চত্বরে প্রবেশ করতেই আমরা বাংলা একাডেমির চত্বরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে করতেই আমাদের দেখা মিলল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শত শত শিশুরা। তাদের সকাল সকাল সেই সকাল ভোর তারা চলে এসেছে।
বইমেলার প্রাঙ্গণে যখন আমরা পৌঁছালাম তখন সকাল 7:30 7:30 বেজে গিয়েছে। খুব ভোরে বের করেছিলাম কি 8টার সময় বইমেলা খোলা হয়, কিন্তু বইমেলায় মেইন গেটে গিয়ে জিজ্ঞেস করার পর জানতে পারলাম 11টার দিকে ওপেন করা হবে। কি আর করার, তাই বাধ্য হয়ে বাংলা একাডেমির ভিতরে ঘোরাঘুরি করে চলে গেলাম। সরাদি উদ্যান ঘুরে ঘুরে শেষ করে সরাদি উদ্যানের ভিতর দিয়ে শিখা চিরন্তনের ওখানে সময় কাটালাম। শিখা চিরন্তনের স্তম্ভ মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। তৎকালীন ঐতিহাসিক এই সরাদি উদ্যান রেসকোর্স ময়দান, মুক্তিযুদ্ধের অন্যতম এই মাঠ, এই সরাদি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7ই মার্চের ভাষণ এই রেসকোর্স ময়দানে হয়েছিল। আর সেই স্তম্ভ এখানে প্রতিকৃতি হিসাবে তুলে ধরা হয়েছে। হাঁটতে হাঁটতে রমনার পাশ দিয়ে চলে গেলাম শিল্পকলা একাডেমির মূল জাতীয় পিঠা উৎসব শিল্পকলা একাডেমির দিকে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে শিল্পকলা একাডেমির ভিতরে প্রবেশ করলাম এবং আমরা শিল্পকলা একাডেমির ভিতরে যখন প্রবেশ করছি তখন 10টা বাজে। মূলত এই সময় পিঠা উৎসবের আয়োজনটা তেমন সাজানো থাকে না, মূলত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাঁকজমক আয়োজন হয়। আমরা আসলে মনে করেছিলাম যে পিঠা উৎসব সারাদিন, যেহেতু সেতে 10টার পরে হয়তো ভালো সবাই মানুষজন থাকবে, পিঠা তৈরি হবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা পিঠা বানানো দেখতে পারলাম না এবং দোকানগুলো বন্ধ ছিল। দোকানগুলো বন্ধ থাকায় আমাদের পিঠা উৎসব ভালোভাবে দেখতে পারিনি। তারপর কি আর করার, বিভিন্ন গ্রামীণ পরিবেশের যে আয়োজন এই শিল্পকলা একাডেমির মাঠ, সেখানে আমরা ঘোরাঘুরি করলাম এবং চারদিকটা ঘুরে নিজের মতো করে সময় কাটালাম। গ্রামীণ পরিবেশ, ঐতিহ্য, বাংলার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য শিল্পকলা একাডেমির বিপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তারা এই চমৎকার আয়োজন করেছে। এটা আসলে অনেক ভালো লাগার জিনিস। এখানে সারা বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন দোকান এখানে বসেছে, বিভিন্ন জেলার বিভিন্ন হরেক রকমের পিঠা এখানের আয়োজন রয়েছে। আমি যদি সন্ধ্যার সময় থাকতে পারতাম তাহলে আপনাদেরকে প্রতিটি পিঠা দোকানের ভিডিও আপনাদেরকে দেখাতে পারতাম। দুঃখের বিষয় হচ্ছে আমি আজকে দেখাতে পারিনি। আজ আমিও খারাপ লাগছে যে আমি আসলে যে পিঠা দেখার উদ্দেশ্যে আসছিলাম সেটা পারলাম না দেখতে। বাধ্য হয়ে সাধারণভাবে দিনের বেলায় ভিডিওগুলো করলাম এবং দোকানের এই যে খড় কুটা দিয়ে যে ঘর বানানো হয় গ্রামীণ পরিবেশের, আমাদের বাবা দাদাদের আমলের যে ঘর বাড়ি ছিল গ্রামে, নাড়াকুটা বা এই যে সনের ঘর, সেইভাবে ঠিক শহরের প্রান্তরে এরকম ঘর বা পুরের ঘর দেখা যাচ্ছিল না, আর সেটাই এখানে দেখা যায়। এটাই আসলে ভালো লাগার জন্য এই যে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, এটাই আসলে দেখার মূল উদ্দেশ্য ছিল। গ্রামের যে ঐতিহ্য, যে মা চাচিরা যে পিঠা বানাতো ঢেকি দিয়ে পাড় দিয়ে, ঢেকির তালে তালে মা চাচিদের যে পিঠা বানানোর উৎসব ছিল, সেই উৎসবটি এই পিঠা উৎসবে পাওয়া যায়। আসলে চমৎকার অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের অসাধারণ সৌন্দর্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। কুলা, আমরা চারপাশে ঘোরাঘুরি করে বিভিন্ন রকমের সাজানো দৃশ্যগুলো দেখছিলাম। বিভিন্ন বেতের যে কাঠ, বাঁশ, ছন দিয়ে গ্রামের
ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বাংলাদেশের বাংলাদেশের ঢাকা সেগুন বাগিচায় ঐতিহাসিক শিল্পকলা একাডেমির মূল প্রাঙ্গণে 64 জেলার পিঠা উৎসব 2024 অসাধারণ ভাবে চলছে। সারা বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন হরেক রকমের পিঠা উৎসব, আর আসলে বইমেলা বা বৈশাখী মেলার মতো হরেক রকমের পাতিল সাজানো হয়েছে ঘরের জামিনে। গ্রামের দৃশ্যগুলো দেখলে বন্ধু, এই যে হাড়ি পাতিল ঘরে বাইরে অনেক সময় এরকম সাজায়, এরকম থাকে আমাদের গ্রামে। এই যে আজকের এই বাংলা একাডেমি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলা একাডেমি পিঠা উৎসব, শিখা চিরন্তন, শরৎ উদ্যান, এই সব জায়গায় ঘুরে ঘুরে আজকে সময় কাটালাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।